সাইলেন্ট, ক্যামেরা রোলিং, সিন 1, টেক 1, লাইট, সাউন্ড, অ্যাকশন। ঢিসুম। এই জানিস তো রথিন, নিজেকে এই সময় কেন জানি না ঠিক জেমস বন্ডের মতন লাগছে, বুঝলি? ইস, এই সময় আমার হাতে যদি একটা বন্দুক টন্দুক গোছের কিছু থাকতো না, তাহলে সোজা ঢিচক্যাও করে ও ব্যাটার খুলিটা উড়িয়ে দিতাম। একটুখানি চুপ করে দাঁড়া না ভাই, প্লিজ। তোর দুটো পায়ে পড়ি। বিপ্লব তখন বারবার করে বলে গেছে এই জায়গা থেকে নট নড়নচরণ। আমাদের চারদিক খেয়াল রাখতে হবে। ধুস বোকা, এই এক জায়গায় অন্ধকারের মধ্যে আধ ঘন্টা ধরে একভাবে ঘ্যাঁট হয়ে দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি অধৈর্য হয়ে উঠেছি। এভাবে দাঁড়িয়ে থাকলে কি আর চারিদিকটা নজর রাখা যায় নাকি? এই আমার মতন খুব সন্তর্পণে ট্যাও ট্যাঁট্যাও। উফ, আবার শুরু করলি? আচ্ছা কুমুদ, একটা কথা বল দেখি, এমন একটা নির্জন কবরস্থানের পাঁচিলের পাশে এইরকম নিশুতি রাতে ঝোপের ভেতর অন্ধকারে দাঁড়িয়ে তোর কি এক ফোঁটাও ভয় করছে না রে? ওই দেখ, তোর পায়ের নিচে কি কি কি? ওরে বাপরে! লবডঙ্কা, কিচ্ছু নেই। ভীতু কোথাকার। দেখ, এমনিতে ভয় আছি। ওরা তিনজনে সেই যে ভেতরে ঢুকেছে, এখন ওদের কোনো পাত্তা নেই। এমনিতেই চিন্তায় আছি, ওদের আবার কোনো বিপদ হলো না তো? আর তার মধ্যে তুই তখন থেকে একইভাবে ইয়ার্কি করে চলেছিস। তাছাড়া আর কি করব বলতো? তখন থেকে এখানে দাঁড়িয়ে আর এক গাদা মশার পাল এসে আমার শরীর থেকে অর্ধেক রক্ত চুষে খেয়ে ফেললো, আর তুই বলছিস কিনা এই ওটা কি তোর পেছ? আবার ইয়ার্কি করছিস? দেখ, আর আর কথাটা পুরো শেষ করতে পারে না। হঠাৎই ওর পিছন দিক থেকে একটা লোহার সরু মতো কিছু তীব্র গতিতে ছুটে এসে কুমুদের কপাল ফুঁড়ে মাথার পিছনের খুলি ফুটো হয়ে বেরিয়ে যায়। কুমুদের কপাল থেকে রক্ত ছিটকে এসে রথিনের সমস্ত মুখটাকে রক্তে রাঙিয়ে তোলে। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যায় রথিন। কুমুদের দেহটা পিছন দিকে কাঁধ হয়ে ঝোপের ভেতরে গিয়ে পড়ে, অন্ধকারে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর পৈশাচিক হাসিতে ফেটে পড়ে চারপাশ। রথিন দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে অন্ধকারের মধ্যে দৌড় লাগায়। ঘাসের জঙ্গল ডিঙিয়ে সুরকি বাঁধাই করা মেইন রাস্তার দিকে এগিয়ে যায় সে। কাট, এক্সেলেন্ট, সাব্বাস আলিঙ্গন, দারুণ দারুণ। পৃথ্বীশ, উঠে আয় ঝোপ থেকে। আচ্ছা শোন দীপ্তেশ, এরপর দ্বিতীয় শটটা ওদিকের রাস্তা থেকে শুরু করব, আর এই সিনটা পৃথ্বীশের রক্তাক্ত মুখের ওপরে ফোকাস করে তোর দৌড়নোটা সিনে চলে যাব। ট্রলিতে ক্যামেরা লাগিয়ে করে নেব। কিন্তু গৌতম দা, এখানে শুটিং করা অসম্ভব ব্যাপার। কেন রে, অসুবিধা কি হয়েছে? এই কবরস্থানের স্পটটায় কিছু একটা আছে, এরকম কিছু মনে হচ্ছে। তখন ওখানে পাঁচিলটার সামনে দাঁড়িয়েছিলাম যখন, জানি না, আমার কেবলই যেন মনে হচ্ছিল কেউ একজন পাঁচিলের আড়াল থেকে আমাদের দিকে চেয়ে আছে, আমাদের উপরে লক্ষ্য রেখে চলেছে। ধুর বোকা, এখানে এত আলো, এতগুলো লোক এখানে আমরা দাঁড়িয়ে আছি, কেউ কিছু দেখতে পেলাম না, আর তুই আসলে পাশেই কবরস্থান আছে দেখছিস বলে। এই সব জায়গায় এরকম ভৌতিক একটা অনুভূতি মনের মধ্যে হয়েই থাকে, আদতে কিছুই হয় না। চল, ভয় পাস না, তুই বরং চেয়ারে বসে এক কাপ কফি খেতে খেতে তোর স্ক্রিপ্টটা পড়ে নে একবার। সেকেন্ডের শট তোর কিন্তু। যা, আমি ততক্ষণে পৃথ্বীশের শটটা শেষ করে নিই। এই অতুল, ক্যামেরাটা ওই ঝোপের ওখানটায় লাগিয়ে একটা ক্লোজ শট নিয়ে নাও। পৃথ্বীশটা আবার কোথায় গেল? ঝোপ থেকে ওঠেনি নাকি? ওখানেই শুয়ে পড়ে আছে?
কুমারদা, পৃথ্বীশের কপালে আরও একটুখানি বেশি করে রক্তটাকে ছড়িয়ে দাও, আর কপালের মাঝ বরাবর ফুটোর জায়গাটা দেখে যেন একটুখানি ডিপ বলে মনে হয়, বুঝতে পারলে? আচ্ছা দাদা, হয়ে যাবে। গৌতমদা শিগগিরই একবার এদিকে এসো। কি হলো আবার? একটা সাধারণ ক্লোজ শট নিবি, তাতেও আমাকে ডাকতে হয় রে অতুল? এই দেখো, পৃথ্বীশ নড়ছে না, নিঃশ্বাস প্রশ্বাস নড়ছে না একেবারেই। দেখো। নড়ছে না মানে? কি বলছিস কি? শুটিংয়ের সমস্ত লোকজন ছুটে যায় কবরস্থানের পাঁচিলের ধারের ঝোপটার কাছে। স্পটলাইটের ফোকাস ফেলে দেখা যায় পৃথ্বীশ হাত পা ছড়িয়ে সেখানে মরে পড়ে আছে। এরকম একটা ঘটনায় সকলেই তো হতবাক। মধ্যবয়স্ক ডিরেক্টর গৌতম বাগচি মশাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থার জন্য লোকাল হাসপাতালে ফোন করে এমার্জেন্সিতে খবর পাঠালেন ঠিকই, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স পৌঁছানো মুশকিলের ব্যাপার। তাই তারা জানালো তারা গোঁধালি মেইন সড়ক অবধি আসতে পারবে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই জয়ডাঙ্গা, শহরাঞ্চল থেকে প্রায় 17 কিলোমিটার ভিতরে। অনুন্নত ঝোপ জঙ্গলে ভরা রাস্তাঘাট, ফলত অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো সুবিধেকর রাস্তাই ছিল না এদিকটায়। তাই তারা ধরাধরি করে পৃথ্বীশের মৃতদেহটা জঙ্গলটার শেষ মাথায় মেঠো পথটার দিকে নিয়ে চলে। সেদিকটায় ঝোপ জঙ্গল অনেকটাই কম। রাস্তার দুধারে কেবল বিস্তীর্ণ বিঘাকে বিঘা ধেনু জমি। শুটিংয়ের সমস্ত মালপত্র বহন করার জন্য একটা বাস আর ডিরেক্টর গৌতম বাগচি বাবুর প্রাইভেট স্করপিওটা সেখানে রাখা ছিল। দুজনকে সেখানে পাহারাদার হিসেবেও বসিয়ে রাখা হয়েছিল। যেহেতু দৃশ্যটা শ্যুট করার জন্য রাতের প্রয়োজনীয়তা, তাই বিকেলের মধ্যেই গৌতম বাবু তার দলবল নিয়ে পৌঁছে গিয়েছিল জয়ডাঙ্গার এই পুরনো কবরস্থানটার শুটিং স্পটে। সমস্ত সেট আপ শেষ করে শুটিং শুরু হয়েছিল সন্ধে 7টার পর, আর তারপরেই ঘটে যায় এই দুর্ঘটনা। গৌতম বাবুর স্করপিওতে পৃথ্বীশের বডি তুলে তাকে নিয়ে চলে যাওয়া হয় নোয়াখালীর একটা সরকারি হাসপাতালে। যাওয়ার সময় গৌতম বাবু জানিয়ে যান সমস্ত শুটিং ক্যান্সেল। শুটিংয়ের মালপত্র সমস্ত কিছু গুছিয়ে বাসে তুলে বাকি লোকজনেরাও ফিরে যান কলকাতায়। পরে হাসপাতালের সূত্রে জানা যায় যে আকস্মিক কিছু একটা ঘটনায় পৃথ্বীশের হৃদযন্ত্র সম্পূর্ণভাবে বিকল হয়ে গিয়েছিল। অবশ্য সকলে প্রথমে আন্দাজ করেছিল কোনো বিষধর সাপের কামড়ে বোধহয় মৃত্যু ঘটেছে, কিন্তু ময়নাতদন্তে তার কোনো লক্ষণ পাওয়া যায়নি। পৃথ্বীশের মৃত্যুর ঠিক দিন 7 পরে ডিরেক্টর বাগচি বাবু রোড অ্যাক্সিডেন্টে মারা যান। বাস আর লরির রেশারেশির মাঝে পড়ে দুটো গাড়ির তলায় পিষে যায় তার গাড়িটা। তারপর ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে গিয়ে পড়ে। তার বডির অর্ধেকটা নাকি ডিভাইডারে ঝুলেছিল, বাকি অংশ গিয়ে পড়ে ওই খালের জলে। এরপর দীপ্তেশ কোনো এক অজানা কারণে নিজের ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলে সুসাইড করে। পুলিশের তদন্তে দীপ্তেশের মৃত্যুর আসল কারণটা ঠিকভাবে জানা যায় না, তবে তার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনেরা বলেছিল মৃত্যুর আগে নাকি সে কেমন পাগল হয়ে গিয়েছিল। তবে পাগল হয়ে যাওয়ার কারণটা অবশ্য জানা যায়নি। অথচ ছেলে হিসাবে সে ভীষণ ভালো, অভিনেতা হিসেবেও যথেষ্ট দক্ষ বলে নাম ছিল। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার শখ ছিল তার, আর সেই ইচ্ছে ধরেই বড় হয়ে বেশ কয়েকটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করেছিল সে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, জীবনের প্রথম ছবি হলো তার মৃত্যুর কারণ। পৃথ্বীশ আর দীপ্তেশ দুইজনে সমবয়সী ছিল। অভিনয়ের জগতে তাদের হাতে খড়ি প্রায় একই সঙ্গে বলা যায়, তবে তাদের অভিনয়ের পথটাও যে একই সাথে অবরুদ্ধ হয়ে যাবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। এটা কি তবে ওদের নিয়তি ছিল নাকি কোনো চক্রান্ত? এরপর যা হয়
তিনটে অস্বাভাবিক মৃত্যুর পর বাধ্য হয়ে সিনেমার কাজটাও বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, সেই সিনেমাটার গল্পটা আমারই লেখা, এমনকি স্ক্রিপ্টও আমি লিখছিলাম। ডিরেক্টর গৌতম বাগচি মশাই ভীষণ ভালো মানুষ এবং উদার প্রকৃতির। আমার লেখা এই গল্পটা পড়তেই একেবারে দিনে দিন টাকা অ্যাডভান্স করে দিয়ে বলেছিলেন, তুষার, গল্পটার স্ক্রিপ্টটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে ফেলো। ক্যারেক্টার থেকে শুরু করে সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে নেব। প্রডিউসার আমার জানাশোনাই আছেন, সেই দিক থেকে টাকা পয়সার অভাব হবে না বলতে পারো। তোমার এই গল্পটা বাংলা সিনেমা জগতে একটা আলোড়ন ফেলবেই ফেলবে, এটা আমি গল্পটা পড়েই বুঝতে পেরেছি। আমি চাই সামনের মাসেই শুটিংয়ের সমস্ত কাজ শুরু করে দেব। আজও মাঝে মাঝে মনে পড়ে যায় তার সেই বলে যাওয়া কথাগুলো, অথচ কি থেকে কি হয়ে গেল। অবশ্য আজ সেসব কথা অতীত। গত 6 বছর কেটে গেছে, কত গল্প লিখেছি, কত গল্প বই আকারে প্রকাশ পেয়েছে, কিন্তু ওই গল্পটাকে আমি আর কারোর কাছে প্রকাশ করিনি। কারণ কেন জানি না, একটা কথা বারবার আমার মনের মধ্যে উঁকি দিয়ে যায়। আজও আমি যেন সে কথার ভয়াবহতা অনুভব করতে পারি। তাই সমস্ত স্ক্রিপ্ট সমেত গল্পটার খসড়া লেখা ডায়েরিটা এখনও আমার আলমারির ভেতরে একটা ছোট্ট লকারের মধ্যে লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে একরকম বন্দি করে রেখেছি। সাধারণ একটা গল্পের স্ক্রিপ্ট বা সেই গল্পের খসড়া লেখা ডায়েরি হঠাৎ করে লাল শালু কাপড় দিয়ে মোড়ানোর কারণ কি? এটাই ভেবে অবাক হচ্ছেন, তাই না? তবে কারণ একটা আছে। আমার এক পরিচিত ব্যক্তির বুদ্ধিতে আমাকে যেতে হয়েছিল এক স্বনামধন্য গুরুজির কাছে গল্পটার ব্যাপারে কিছু কথা বলতে। তারপর সেখানে পৌঁছে গল্পের পাণ্ডুলিপি ও তার সঙ্গে জড়িত সমস্ত ঘটনা শুনে তিনি বলেছিলেন, এমন ঘটনা এর আগেও অনেক ঘটেছে, বিশেষ করে এই সব অতি প্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে লেখা বা সিনেমা অথবা গান রচনা করার সময়। তবে সেই সব বিষয় নিয়ে বিজ্ঞান কোনো ধারণা দিতে পারেনি, সেকালেও না একালেও না। আমার মনে হয় গল্পটিকে চিরতরে মিটিয়ে দিলে আপনার ক্ষতির সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তাই তাকে বন্দি করে গোপনে রাখাই শ্রেয়। আমি কিছু সস্তায়ন করে কয়েকটা জিনিস দেব, সেগুলোকে আপনার গল্পের খসড়া লেখা এবং স্ক্রিপ্টের সঙ্গে রেখে শালু কাপড় দিয়ে বেঁধে গোপনে রেখে দেবেন। আশা করি আপনার এতেই হবে। তবে ভুল করেও ওটাকে শালু কাপড় থেকে খুলে বার করে কাউকে দেখাবেন না বা পড়াতেও যাবেন না। আমার আন্দাজ এতে আবারও কোনো একটা বিপর্যয় ঘটলেও ঘটে যেতে পারে, কিছুই বলা যায় না। তো এই ছিল তার কারণ। এখনো চোখ বুঝলেই গল্পের লাইনগুলো বারবার মনে পড়ে যায়, আর তখনই নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হয়। শুধুই ভাবি, কেন এইরকম একটা বিষয় নিয়ে লিখতে গেলাম? দুনিয়ায় তো আরো কত শত বিষয় আছে, তাই বলে না না, সেই বিষয় নিয়ে বলতে এখনো কেমন ভয় হয়। আমার বা তোমার কোনো ক্ষতি হয়ে যায় যদি। কি বলছো? তবুও তোমরা শুনতে চাও? বেশ, তবে বলবো তোমাদের। সমস্যা হলো, গল্পটার অনেকটা অংশ আমি প্রায় ভুলেই গিয়েছি। যতটা মনে আছে ততটাই বলছি। গল্পটার নাম ছিল মন্তর। লেখক আমি তুষার সেন। মন্তর মানে জানো তো? হ্যাঁ, ঠিক বলেছ। তার মানেটা হলো মন্ত্র। আর এই গল্পে ছিল তেমনই একটা মন্ত্র, যে মন্ত্রটা হয়তো আমি না বুঝেই ভুল করে লিখে ফেলেছিলাম।
আর তার জন্যই আজ নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন, তন্ময় মুখার্জির কাহিনী প্রেত মন্তর। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করুন, তবেই না গল্প কথার সমস্ত গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকন প্রেস করে অল করে নেবেন। আজকের গল্পে গৌতমের চরিত্রে সুপর্ণ, কুমুদের ভূমিকায় শীতম, রথিনের চরিত্রে দেবাঞ্জন, মূল্যায়নের ভূমিকায় বিপ্রতীপ, বিশ্বম্বর ভট্টাচার্য শুভদীপ, গুণিনের স্ত্রী দেবযানী, গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি অয়ন। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় মুখার্জির কাহিনী প্রেত মন্তর। ডিরেক্টর গৌতমবাবু ঠিক করেছিলেন কুমুদের মৃতদেহটার ক্লোজ শট নেবার সময় একটা অদ্ভুত দৃশ্য রাখবেন। ঝোপের মধ্যে পড়ে থাকা কুমুদের শরীরটাকে হঠাৎই কেউ যেন এক টানে কবরস্থানের পাঁচিলের আড়ালে নিয়ে চলে যাবে। তো সেই মতো আমার সঙ্গে কথা হয়েছিল, দেখানো হবে দুটো লোমশ কালো তীক্ষ্ণ নখযুক্ত হাত, কিন্তু সেই দৃশ্যটা আর করা সম্ভব হয়নি। দ্বিতীয় দৃশ্যটা শুরু হয় এভাবে। রথিন দিশাহীনভাবে অন্ধকারের মধ্যে কেবল দৌড়তে থাকে। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন এক্ষুনি গলা দিয়ে উঠে এসে মুখ থেকে বেরিয়ে পড়বে তার। উপায় নেই, কারণ সতর্ক বাণীটাকে খিল্লির জাতাকলে পিষে দিয়ে বিপদের ঘরে ঢুকে তারা নিজেরাই আজ সেই জাতাকলে পিষে যেতে চলেছে। ব্যাপারটা বেশ টের পাচ্ছে এখন। রথিন কেবল জানে কুমুদ আর এ দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু বাকি তিনজনের খবর, বিপ্লব, মূল্যায়ন আর রাতুল, তারা কোথায়? দৌড়তে হঠাৎই পায়ের সামনে একটা কিসের সঙ্গে বাঁধা পেয়ে মুখ থুবড়ে পড়ে যায় রথিন। মাথাটা ঠুকে যায় শক্ত একটা কিছুর সঙ্গে। মাথায় ভীষণ জোরে এক আঘাতের ফলে সমস্ত শরীরটা যেন বেসামাল হয়ে হাত পা ছড়িয়ে লুটিয়ে পড়ে মাটিতে। কপাল ফেটে দুই চোখের পাতায় টপ টপ করে নেমে আসে চেটচেটে গরম তরলের মতো একটা কিছু। সমস্ত শরীরটা তার স্থির, চোখের দৃষ্টিশক্তিও ধীরে ধীরে আবছা হয়ে আসছে। চোখের পাতা মেলে ধরার চেষ্টায় বার কতক অত্যন্ত ধীর গতিতে মণি দুটোকে নাড়িয়ে চেষ্টা করে দেখে। না, কোনো ফল হয় না। অন্ধকার আর অন্ধকার, তার সাথে যুক্ত হয়েছে নির্ভেজাল এক হিম শীতল ঠান্ডা বাতাস। একটা হলদেটে আলো বহু দূর থেকে যেন বাতাসে ভর করে এগিয়ে আসছে তার দিকেই। কুয়াশা মাখানো চিত্রপটে যেন এক নতুন সংযোজন। নিশ্ছিদ্র অন্ধকারে কেবল সামান্য ঘোলাটে আলোর বিন্দু মাত্র। আর একটু এগিয়ে আসতেই দেখা যায় একটা আগুনের জ্বলন্ত শিখা আর তার সাথে মানুষের দুটো হাত। আদেও সেটা মানুষের না কোনো মায়াবী, সেটাকে যাচাই করতে যাওয়ার মতো
আর চোখের দৃষ্টির বল নেই। এবার ধীরে ধীরে চোখের সামনে দৃষ্টিগোচর হলো হলদে দুটো হাত। একজন মহিলার দুটো হাতের উপর ধরা আছে একটা জ্বলন্ত প্রদীপ। হাতে শাখা পলা সোনার চুড়ি, হলদেটে মুখের গড়ন, পরনে রক্তবস্ত্র, এক মাথা লম্বা চুল তার কোমর ছাড়িয়েছে। এমন একজন মহিলা এরকম নিশুতি রাতে এখানে কিভাবে? চোখের ভুল নয় তো, নাকি দুর্বল শরীরের ওপর এ এক কোনো মায়া জালের প্রভাব? প্রদীপের হলদে আলো পড়তেই রথিনের চোখে যেন ধাঁধা ধরিয়ে দিল। একটা কণ্ঠস্বর শুনতে পেল সে। কে তুমি? কে বাছা? এই নিশুতি রাতে এখানে কি করছো? ধাঁধা লাগানো চোখের দৃষ্টি যখন ধীরে ধীরে সে ফিরে পেল, দেখল একজন মধ্যবয়স্কা মহিলা তার মাথার কাছে প্রদীপ হাতে হাঁটু গেড়ে বসে প্রশ্নটা করছে। শুকিয়ে আড়ষ্টু হয়ে আসা গলায় রথিন বলল, একটুখানি জল। জল? দাঁড়াও, দিচ্ছি। মহিলা উঠে গেলেন। তারপর একটা মাটির ঘটে করে জল এনে রথিনের মাথাটাকে তার বাঁ হাত দিয়ে উঁচু করে ধরে ডান হাত দিয়ে অল্প অল্প করে জল তার গলায় ঢেলে দিতে লাগলেন। জলের সেই সামান্য পরশেই শরীরে যেন একটু বল ফিরে পেল রথিন, কিন্তু মাথার সেই প্রচণ্ড যন্ত্রণাটা তার শরীরে ফিরে আসা সামান্য শক্তিটুকুকেও যেন মুহূর্তে নিংড়ে ফেলতে চাইছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, আমি এখন কোথায়? তুমি এখন হারিঝি চণ্ডীর থানে। মনে মনে খানিকটা চমকে উঠলেও সেটার বহিঃপ্রকাশ করার আর ক্ষমতা তার নেই। ভদ্রমহিলা আবারও প্রশ্ন করলেন, তুমি কোথায় থাকো বাছা? আর এখানে এলেই বা কি করে? এমন শীতকাতুরে রাতে কেউ তো এই অঞ্চলে আসে না। তুমি কি পথ হারিয়ে? না না, আসলে আমরা পথ হারাইনি। আমরা মানে? তোমার সাথে আরও কেউ ছিল তাহলে? হ্যাঁ, আসলে আমরা 5 জন বন্ধু মিলে ওই দিকের ওই। রথিন আর পুরো কথাটা বলতে পারে না। ভয়ে আতঙ্কে তার কণ্ঠস্বর মাঝখানেই আটকে যায়। ভদ্রমহিলা বললেন, ওদিকের মানে? ওই দিকের ওই পুরনো কবরস্থানটার দিকে গিয়েছিলে, তাই তো? আশ্চর্যজনক ব্যাপার, মহিলা বুঝলেন কেমন করে? আগে হ্যাঁ। আর তুমি তোমার বন্ধুদের মধ্যে দলছুট হয়ে এখানে এসে পড়েছ বুঝি? কিন্তু আমি জানলাম কি করে সে কথা না হয় নাই বা জানলে। আপনি কে? আমি এই গায়েরই একজন গুণিনের স্ত্রী। তার কিছু গুণ আমারও আছে বলতে পারো। আমি তোমার কিছু সেবা হয়তো করতে পারবো। আহা, ভয় পেও না, তুমি আপাতত বিপদমুক্ত। এখন তুমি যেখানে এসে পড়েছ সেখানে তোমার কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না, এটুকু ভরসা রাখতে পারো। এ হলো হারিঝি চণ্ডী মায়ের থান। সমস্ত অপশক্তি এখানে আসার আগেই বিনষ্ট হয়ে যায়। দাঁড়াও বাছা, আমি মায়ের থানে প্রদীপটা রেখে আসি। এসো এসো, আমার হাতটাকে ধরে একটুখানি উঠে বসো দেখি। এ বাবা, তোমার কপাল ফেটে যে রক্ত গড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও বাছা, এখানটায় ভিতরটায় ঠেস দিয়ে বসো দেখি, তারপর তোমার ব্যবস্থা করে দিচ্ছি। ভদ্রমহিলার কথা মতো সে তার হাত ধরে কোনো রকমভাবে উঠে সামনেই একটা মাটির ঢিবিতে হেলান দিয়ে বসে। তারপরই তিনি প্রদীপটা রেখে অন্ধকারের মধ্যে কোথাও একটা ছুটে চলে যান।
রথিন চারিদিকে চোখ মেলে দেখে তার মাথার উপর বিশাল একটা বট গাছ, যার শাখা প্রশাখা আর মাটিতে নেমে আসা ঝুড়ি চারপাশে বিস্তারিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই যেখানে বসে আছে সেটা বটগাছের গুঁড়ি, আর সেই গুঁড়িটাকে ঘিরে আছে সুউচ্চ একটা মাটির ঢিবি। গুঁড়ির কিছুটা অংশ লাল শালু কাপড় দিয়ে পেঁচানো। একটা ডিম্বাকৃতি কালো বেশ বড় আকারের পাথরের খণ্ড রাখা আছে গুঁড়ির সামনে। পাথরটাকে একটা ভয়ঙ্কর দর্শন কোনো ত্রিনেত্র দেবী বা দেবতার রূপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। তবে তার কেবল মাথা আছে, শরীর নেই। পাথরটায় দুপাশে বেশ বড় বড় দুটো চোখ, মাঝেরটা সামান্য ছোট। কপাল থেকে চিবুক অবধি একটা টিকালো লম্বা নাক। তারই মধ্যে একটা পুরু ঠোঁটের অংশ বোঝা যায়। সিঁদুরের ল্যাপট সেই মূর্তিটাকে যেন আরো ভয়ঙ্কর দর্শন করে তুলেছে। রথিন বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে পারে না। হঠাৎই তার বুকটা কেমন যেন কেঁপে উঠল। ভদ্রমহিলা বলেছিলেন এই জায়গাটার নাম হাঁড়িঝি চণ্ডীর থান। তার মানে কি? মানুষটা আবার হঠাৎ করে গেলই বা কোথায়? মূল্যায়নের ঠাকুর দাদার কথাগুলো কি তবে একেবারেই সত্যি? কিন্তু এখন বেঁচে থাকলে যে এই সমস্ত কিছুর দায়ভার তার ওপর চাপবে। কুমুদ চোখের সামনে মারা গিয়েছে, কিন্তু বাকিরা যদি বেঁচে না থাকে তবে তার পরিণতি কি হবে? এই ব্যাপারটা ভাবলেও মৃত্যুকে যেন ক্ষণিকের জন্য বরণ করে নেওয়া হবে। এখন তার একটাই কাজ হওয়া উচিত, সবার চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে কলকাতায় ফিরে যাওয়া। তারপর বেশ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকা। এছাড়া তো আর উপায় নেই। এখন এখান থেকে বেঁচে ফিরতে পারলে সে বেঁচে যায়। মূল্যায়নের ঠাকুরদাদা কথাগুলো বোধহয় সেদিন ঠিকই বলেছিলেন। আমাদের সকলের জীবন জগতের পাশাপাশি অবস্থান করে আছে আরও একটা জগৎ, যেখানে মানুষের প্রবেশাধিকার নিষেধ। কোনো রকমভাবে যদি তাদের জগতে তুমি জোর করে অধিকার ফলাতে চাও, তাহলে সেটা হবে তোমার জীবনের শেষ দিন। সে দুনিয়া হলো প্রেতেদের দুনিয়া। কিন্তু মূল্যায়নের ঠাকুরদাদার সেই আজব মন্ত্র লেখা কাগজটা, যার দ্বারা সেই জগতের সাথে নাকি যোগাযোগ ঘটানো যায়, ঢুকে পড়া যায় নিঃসাড়ে সে দুনিয়ায়, সেটাকে চুরি করার বুদ্ধি তো রথিনের ছিল না। অতিরিক্ত উৎসাহী হয়ে বিপ্লব আর রাতুল মূল্যায়নের ঠাকুরদাদার ঘর থেকে জিনিসটা চুরি করেছিল। তারপর কি মূল্যায়নের কাছ থেকে শুনে নিয়েছিল সেটা কিভাবে কাজ করে? হবে হয়তো তাই, কিন্তু তার পরিণাম যে আজ এতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে সেটা গতকাল রাতে 5 জনের কেউই বুঝতে পারেনি। এসব ভাবতে ভাবতে আচমকাই রথিনের কপালে একটা জ্বালা অনুভূত হলো। হাত দিও না, না হলে রক্তটা বন্ধ হবে না। চুপ করে একটু সহ্য করো, একটু বাদেই ঠিক হয়ে যাবে। রথিনের খেয়ালের মাঝেই বাঁধা পড়ে ভদ্রমহিলা কখন যেন ফিরে এসেছেন। তবে রথিন সেটা বুঝতেই পারেনি। শুধু চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ব্যথাটাকে সে সহ্য করে যাচ্ছে। খানিকটা সময় কেটে যায় এভাবে। রথিনের আর ব্যথাটা অনুভূত হয় না। ধীরে ধীরে চোখ খুলেছে। তারপর পাশে থাকা মাটির ঘট থেকে নিজের হাতেই জল খেয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ছন্দ ফিরে পায় যেন। ভদ্রমহিলা বললেন, তোমার বাড়ি কোথায় বাছা, সেটা তো বললে না। বলবো, সব বলবো, কিন্তু কিন্তু এখানে নয়। আমাকে এখান থেকে আপনার বাড়িতে নিয়ে চলুন। আমার বাড়ি? কিন্তু তুমি এখানে কোথায় এসেছিলে বা যাচ্ছিলে সেটা বললে না তো। রথিন আর কোনো কথা মনের মধ্যে লুকিয়ে রাখতে পারে না।
হাজার হোক, যিনি তাকে এই বিপদের হাত থেকে খানিকটা হলেও রক্ষা করেছেন, তার কাছে মিথ্যে বলে লাভের লাভ কিছুই হবে না। অন্তত আজ রাতটা অতিবাহিত না হওয়া পর্যন্ত এ ভদ্র মহিলার কাছেই আশ্রয় নিতে হবে তাকে। তাছাড়া রথিন কেন জানে না, ভদ্র মহিলাকে দেখে তার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা জন্মেছে। কি হলো বাছা, চুপ করে আছো কেন, বলো। রথিন বলল, আসলে আমরা 4 জন বন্ধু কলকাতা থেকে বেড়াতে এসেছিলাম এই দমদমাখালিতে। আমার নাম রথিন কর্মকার। আর আমার সঙ্গে আসা আরও 3 জন বন্ধুর নাম বিপ্লব সামন্ত, কুমুদ বাড়ই আর রাতুল সেন। আমরা সকলেই কলকাতায় থাকি। বলতে গেলে আমরা সকলেই প্রায় একই অঞ্চলে বসবাস করি। আমাদের এই 4 বন্ধুর মধ্যে একদিন রাতুলের ফেসবুকে পরিচয় হয় আর এক বন্ধুর সঙ্গে, যার নাম মূল্যায়ন ভট্টাচার্য। তার বাড়ি আপনাদের এই দমদমাখালির তাঁতিপাড়ায়। ওর ঠাকুরদাদার নাম বললে হয়তো আপনি চিনতে পারেন। তাঁতিপাড়ায় ভট্টাচার্য মশাই মানে শ্রী জগদীশ্বর ভট্টাচার্য মশাই কি? আগে হ্যাঁ, উনিই হলেন সেই ব্যক্তি। তাকে আবার চিনব না? কি যে বলো বাছা, আমরা সকলেই তাকে চিনি এবং তিনি এই সমস্ত অঞ্চলের বেশ নামকরা একজন পণ্ডিত ব্যক্তি। তন্ত্রচর্চা করেন তো। হ্যাঁ, আর এই তন্ত্রচর্চা আদৌ সত্যি কি না সেটা যাচাই করতে দেখতে এসে আজ আমার এই পরিণতি। আমার 5 জন বন্ধুদের মধ্যে কুমুদ কিছুক্ষণ আগেই মারা গেছে। আর বাকিদের কথা জানি না, তারা এখন কোথায়, তাদের কি হয়েছে। তুমি ক্ষান্ত হও বাছা, ক্ষান্ত হও। জানেন, এই কিছুক্ষণ আগেই কবরস্থানটার সামনে দাঁড়িয়ে আমি যে জিনিস অনুভব করেছি আর যা শুনতে পেয়েছি, সে কথা ভাবলেও এখনো আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। সে তো হবেই। তন্ত্রমন্ত্রকে তোমাদের মতো কিশোর বয়সী ছেলেরা আজকাল দেখছি ছেলে খেলা বলে মনে করো। সেখানে দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই কোনো প্রেতের সম্মুখীন হয়েছিলে। আগে সে প্রেত না পিশাচ নাকি সে কোনো ছদ্মবেশধারী মানুষ সেটা জানি না, কারণ আমি তাকে চোখেও দেখিনি। তবে তার যে ভয়ঙ্কর পৈশাচিক গর্জন আর আমার পিছনে ধেয়ে আসার শব্দ আমি বেশ শুনতে পেয়েছি। আমার তো তাকে কোনো জীবজগতের প্রাণী বলে মনে হলো না। আচ্ছা, আপনি তো বোধহয় প্রায় দিনই এখানে আসেন, আপনার সাথে এমন কিছু কখনো কি হয়নি? আমি আমার জীবনে অমন অনেক কিছুই দেখেছি, তবে তোমরা শহরে ছেলেপিলেরা সে কথায় বিশ্বাস করবে না। আমি দিনের বেলাতেও তাদের অস্তিত্ব টের পাই, আবার রাতের বেলা চাক্ষুষ দেখতে পাই। এই যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে ওই যে দূরের আবছায়া মতো একটা সাদা রঙের অংশ গাছের থেকে ঝুলে আছে, ওটা কিন্তু গাছের কোনো কাণ্ড নয়। হ্যাঁ, তাহলে কি? ওই যে যাদের খোঁজে তোমরা কবরস্থানে গেছিলে, ওটা তাদেরই মধ্যে একজন। তোমার পিছনে পড়েছিল বোধহয়। আমরা ওদের অস্তিত্ব টের না পেলেও ওরা কিন্তু মানুষের অস্তিত্ব টের পায়। কেমন করে জানো? কি করে? আমাদের শরীরের গরম টাটকা রক্ত, আমাদের শরীরে তার গন্ধ, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ওদের টের পাওয়ায়। আর আমরা ওদের অস্তিত্ব টের পাই না, কারণ তারা দেহহীন, যাকে বলে অশরীরী। হাওয়াকে যেমন আমরা অনুভব করতে পারি অথচ দেখতে পাই না, ওরাও মনে করো তেমনই কিছু। মানে ভূত? দূর পাগল, ও তো মানুষের কল্পনায় দেয়া একটা নাম। তুমি প্রচণ্ড ভয় পেয়েছো দেখছি। ওসব কথা এখন থাক, দাঁড়াও তোমাকে একটুখানি ঝেড়ে দিই। এই বলেই ভদ্রমহিলা নিজের চোখ বন্ধ করে মনে মনে কী সব যেন বিড়বিড় করতে লাগলেন। তারপর রথিনের মাথায় 3 বার ফুঁ দিয়ে চোখ খুলে বললেন, তা তোমার বাকি কথা শোনা হলো না তো?
তোমরা এখানে বেড়াতে এলে? হ্যাঁ, আমরা 4 বন্ধু বেড়াতে এসেছিলাম মূল্যায়নের বাড়িতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের শেষ হয়ে গিয়েছিল, তাই ছুটি পেয়েই আসা। কিন্তু এখানে আসার অন্য কারণটা হলো এই ভূত প্রেত বিষয়ক জিনিস নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড আগ্রহ ছিল। আমাদের মধ্যে মূল্যায়ন তার দাদুর জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা আর তার নানান ধরনের প্রেত পিশাচ সাধনার পুঁথিপত্রের ছবি দেখিয়ে আমাদের বাকি বন্ধুদের সে একেবারে তাজ্জব করে দিয়েছিল। একদিন বলল, আরে ভূত দেখতে হলে একবার আমাদের দমদমাখালিতে চলে আয়, ভূত বলে কিছু আছে কি নেই সেটা প্রমাণ হয়ে যাবে। সেই কথা শুনেই চলে আসা। সঙ্গে ভূত ক্যাপচার করব বলে ক্যামেরাও নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ফেসবুক ইউটিউবে আপলোড করে দেব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তোমাদের কাছে এসব ছেলে খেলা হলেও আমাদের কাছে কিন্তু এরা খুবই সম্মানীয়। আচ্ছা, হাওয়ার ছবি তুলেছ কখনো? না, সেটা আবার কি করে সম্ভব? সেটা যেমন সম্ভব নয়, তেমন এই ভূত বলে যাদের তোমরা নাম ধরে ডাকো তাদের ছবি তোলাও সম্ভব নয়। তারপর প্রথম দিন মূল্যায়ন ওর দাদুর সমস্ত গোপন পুঁথিপত্র আমাদের চাক্ষুষ করে, আর কোনটা কি বিষয়ক সেটাও জানায়। আর সেই সময় অদ্ভুতভাবেই অজানা এক প্রেত সাধনার পুঁথিতে এমন কয়েকটি মন্ত্র লেখা ছিল যে মন্ত্র উচ্চারণ করলে নাকি আমরা প্রেতের দেখা পেতে পারি। আমরা 4 জনই ঠিক করি এই মন্ত্র উচ্চারণ করে আমরা ভূতকে আহ্বান জানাবো, আর সে এলে তার কয়েকটা ছবি আর লাইভ ভিডিও করে নেব। কিন্তু মূল্যায়নের কথা অনুযায়ী এই মন্ত্রটা উচ্চারণ করার আগে আমাদের কতগুলো আচার অনুষ্ঠান করতে হবে, আর সেই অনুষ্ঠান করার জন্য আজ সন্ধেবেলা আমাদের ওই কবরস্থানটায় যেতে হয়। আপনি নিজেই একজন গুণীন মানুষের স্ত্রী, আপনি নিজেও দেখলাম খানিকটা এক্সরসিজম করতে পারেন, মানে বাংলায় কি বলবো তাকে, ঝাড়ফুঁক আর কি। তো সেই ধরনের একটা অনুষ্ঠান করবার জন্যই কবরস্থানটাকে আমরা বেছে নিয়েছিলাম। তোমার বন্ধু সেই পুঁথিগুলো পড়ে কিভাবে বুঝতে পারলো যে এই মন্ত্রগুলো পড়লেই তোমাদের কাছে তারা আসবে? মূল্যায়নের ঠাকুরদাদা ওকে তার নিজের একমাত্র শিষ্য হিসেবে দীক্ষা দিয়েছিলেন, আর ওকে এইসব পুঁথির ব্যাপারে সমস্ত কিছু শেখাচ্ছিলেন। বলতে পারেন ওনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে উনি তার জীবনের শিক্ষা, সাধনা, পুজো আচ্চা এই সমস্ত কিছুই ওর হাতে তুলে দিতে চেয়েছিলেন। তাই মূল্যায়ন এইসব ব্যাপারে জানত। আর বলতে পারছি না, আমার ভীষণ শীত অনুভব হচ্ছে। আমাকে যদি রথিন হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে। নিশুতি রাতে বটগাছের তলায় বেহুশ হয়ে পড়ে থাকে সে। ভদ্রমহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর সামনের কুয়াশা ঢাকা গভীর অন্ধকারে মিশে যাওয়ার আগে পিছন ফিরে তাকায় একবার। তার মুখে খেলে যায় একটা মুচকি হাসি। একটা মাটির জ্বলন্ত প্রদীপ রথিনের মাথার কাছে তার টিমটিমে হলদে বর্ণের আলো সামান্য ছড়িয়ে দিয়ে সারা রাত যেন জেগে পাহারা দিতে থাকে। তেল পোড়া গন্ধ নাকে আসে, তার সাথে একটা অদ্ভুত অজানা মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসে কানে। জংলা পাতায় ঢাকা একটা ভাঙা কবরের উপর গোটা 3 মোমবাতি জ্বলছে। তার সামনে 3টে কালো কালো ছায়া মূর্তি 3 দিকে ধ্যানমগ্ন হয়ে বসে। তাদের ঠোঁট নড়ছে, আর তাদের কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসছে সেই অদ্ভুত অজানা মন্ত্রটা। মোমবাতিগুলোর আলোর দ্যুতিতে 3টে ছায়া মূর্তির মুখ এবার কিছুটা স্পষ্ট হয়। মূল্যায়ন, বিপ্লব আর রাতুল। তাদের চোখ বন্ধ, শরীরগুলো স্থির, কেবল ঠোঁট নড়ছে। তেল পোড়া গন্ধটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, এবার পরিণত হচ্ছে একটা চামড়া পোড়া গন্ধে। তার কিছুক্ষণ পর চামড়া পোড়া গন্ধটা রূপ নিল এক মরা পচা দুর্গন্ধে। কবরস্থানে মাটির উঁচু ঢিবিটা যেন ভেতর থেকে খুঁড়ে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ।
কিছুক্ষণের মধ্যেই কবরটার মাঝখানে একটা গর্ত দেখা গেল। এবার সেখান থেকে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ নখযুক্ত হাত। হাত থেকে মাংস পচে গলে গলে পড়ছে। তারপর আরও একটা একই রকম হাত বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা মাথা। সে মুখের মাংস গলে ঝুলে পড়েছে। করটি বেরিয়ে এসেছে এক পাশের। চোখের অংশে কেবল দুটি কালো ফুটো, নাক বলতে আর কিছুই নেই। তার জায়গায় আছে কেবল একটা বড় গর্ত। ঠোঁট জোড়ার মাংস খুবলে গলে ঝুলে পড়েছে। ঠিক এই সময় কবরের ওপরে রাখা মোমবাতিগুলো একটা দমকা হাওয়ায় নিভে গেল। এখন চোখের সামনে সমস্তটাই আঁধার। কেবল মরা পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে নাকে এসে ঠেকছে। পেটের সমস্ত নাড়ি ভুড়ি যেন সেই তীব্র গন্ধে গলা থেকে উপড়ে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎই একই সঙ্গে তিনজনের গলায় এক বিভৎস আর্তচিৎকার ভেসে এলো। সেই শব্দ সমস্ত বিশ্ব চরাচরকে মুহূর্তে খান খান করে দিয়ে মিলিয়ে গেল বাতাসে। তারপর সব চুপ, নিস্তব্ধ চারপাশ। এবার একটা টিমটিমে হলদে আলোর দ্যুতি দেখা যাচ্ছে। আবারও স্পষ্ট হচ্ছে সামনের দৃশ্যপট। একটা ছেলে বটগাছের গুড়িতে ঠেস দিয়ে অচেতন অবস্থায় পড়ে, আর সেই গাছটার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা লম্বা কালো ছায়ামূর্তি। তার দুটো হাতে ধরা আছে দুটো মানুষের পা। মানুষ দুটোর শরীরগুলো রাস্তায় ঘষতে ঘষতে এগিয়ে যাচ্ছে বটগাছটার দিকে। তাদের শরীর থেকে অবিরাম ধারায় ঝরতে থাকা রক্ত মেঠো পথটায় একটা লাল দাগ সৃষ্টি করেছে। প্রদীপের আলোয় এবার স্পষ্ট হচ্ছে সেই ছায়া মূর্তিটার অবয়ব। এ মূর্তি কোনো মানুষের নয়, এ নরকের গভীর থেকে উঠে আসা কোনো পিশাচ। তার মাংস ঝুলে যাওয়া ওই করটির জ্বলন্ত চোখের দৃষ্টি এক নিমেষে যেন গিলে ফেলতে চাইছে রথিনের অবচেতন হয়ে পড়া দেহটাকে। অজস্র লাল গোল গোল জ্বলন্ত চোখ অত্যন্ত ধীর পায়ে এগিয়ে আসছে সেই নরক থেকে উঠে আসা ছায়া মূর্তিটার পিছনে। টাটকা রক্তের আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। লোভাতোর লাল জ্বলন্ত চোখগুলো রক্তের রেখাগুলোকে মাটি থেকে চেটে মিটিয়ে দিতে দিতে এগিয়ে আসছে বটগাছটার দিকে। শাবকগুলোর পদসঞ্চালনের সাথে সাথে তাদের হিংস্র গর্জন ভেসে আসছে। এই সময় একটা শীতল হাওয়ায় দূর থেকে ভাসিয়ে নিয়ে এলো বেশ কয়েকটা দুর্বোধ্য কথা। বলা যায় একটা মন্ত্র। भूतादीनां पलायन कुरु कुरु स्वाहा। ओम नमः काली कपाली रहि रहि स्वाहा। ओम नमः शशान वासिनी भूतादीनां पलायन कुरु कुरु स्वाहा। ধীরে ধীরে সেই মন্ত্রোচ্চারণ যেন আরো স্পষ্ট হতে লাগলো। আর সেটা শুনেই হঠাৎই একটা ভয়ঙ্কর পৈশাচিক আর্তনাদ করে উঠল সেই ছায়া মূর্তিটা। মুহূর্তে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিলিয়ে গেল সে। তার সঙ্গে থাকা রক্তলোভী সাপদের দল ছত্রভঙ্গ হয়ে ছুটে পালিয়ে যেতে লাগলো এদিক থেকে ওদিক।
কিছুক্ষণ পরেই রথিনের মাথায় জলের মতো তরল একটা কিছু যেন বেয়ে নেমে এলো চিবুকে। ধীরে ধীরে চোখ মেলে চাইল সে। চোখের অস্পষ্ট দৃষ্টিতে একটা লাল জ্বলন্ত আগুনের আভা দেখতে পেল। সেই সাথে কাঠ পোড়া গন্ধ নাকে ভেসে আসছে। তারই সাথে শোনা গেল একজন বৃদ্ধ লোকের কণ্ঠস্বর। যাক, জ্ঞান ফিরেছে দেখছি, কিন্তু তুই আমার আদেশ ছাড়া এমন একটা কাজ করতে গেলি কেন মূল্যায়ন? মূল্যায়ন? তাহলে মূল্যায়ন বেঁচে আছে? কথাটা ভাবতেই চোখের সামনে যেন এবার পরিষ্কার দেখতে পায় রথিন। মূল্যায়ন বসে আছে তার ডান দিকে, আর তার ঠিক সামনে বসে আছে লাল কৌপিন পরিহিত মূল্যায়নের ঠাকুরদা শ্রী বিশ্বম্ভর ভট্টাচার্য মশাই। দীর্ঘদেহী, চওড়া কপালে লাল সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। বটগাছের ঢিবির সামনে আসন পেতে বসে কোনো একটা পূজা আর্চার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবার রথিন দেখল মূল্যায়ন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে একটা ঘটিতে করে জল নিয়ে এসে রথিনের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে। কিরে, এখন ঠিক আছিস তো? অস্পষ্টভাবে আড়ষ্ট গলায় উত্তর দেয় রথিন। আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মূল্যায়ন ফিরে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। তারপর তার ঠাকুর দাদাকে বলে, ওরা প্রেত দর্শন করতে এমন আগ্রহী হয়ে পড়েছিল যে আমি ওদের আর না বলতে পারিনি। তবে জানতাম না যে এমন একটা অঘটন ঘটে যেতে পারে আমাদের সঙ্গে। আমার গাত্রবন্ধন করা ছিল বলেই বেঁচে ফিরতে পেরেছিলাম। কিন্তু বিপ্লব আর রাতুল রথিনরা এতটাই নাস্তিক যে নিজেদের বিপদ জেনেও পালিয়ে না গিয়ে লাইভ ভিডিও করতে ব্যস্ত ছিল তখন। তাই বলে চুরি করে আমার পুঁথি নিয়ে তার সঠিক উপাচার পদ্ধতি না জেনেই কবরস্থানে গিয়ে জামালের কবর খুঁড়ে তাকে জাগিয়ে এলি। তার জন্য জানিস আরো কি কি ক্ষতি হতে পারে? সেই সম্পর্কে কিছু আন্দাজ আছে কি তোর? এগুলোকে ছেলে খেলা ভেবেছিস? মূল্যায়ন চুপ করে বসে থাকে। রথিনের মুখ থেকে এবার একটা প্রশ্ন বেরিয়ে আসে। আমি এখন কোথায় আছি? ঠাকুর দাদা উত্তর দেন, যেখানে এসে বসে আছো ওটাকে গায়ের সকলে হাড়িঝি চণ্ডীর থান বলে। এই অবধি পৌঁছেছিলে বলেই বেঁচে আছো আজ, না হলে যে প্রেতকে আজ গ্রাম উজাড় করতে জাগিয়ে তুলেছ তার হাতেই তোমার মৃত্যু ছিল অবধারিত। না, হাড়িঝি চণ্ডীর কৃপায় বেঁচে গেছো মনে করো। এখন চুপ করে ওখানেই বসে থাকো, আমাকে এর খেসারত গুনতে হবে এখন। রথিন আর কোনো প্রশ্ন করে না, নিথর হয়ে কেবল বসে থাকে। এরপর শুধু চোখের সামনে দেখতে থাকে জ্বলন্ত আগুনে আহুতি দিয়ে ঠাকুরদাদা এক নাগাড়ে মন্ত্রোচ্চারণ করে পুজো করে চলেছেন। তখনও রাত যেন কাটেনি, চারপাশে কেবল অন্ধকার আর অন্ধকার। আজকের এই রাতটার কি কোনো শেষ নেই? মনে মনে প্রশ্নটা করে রথিন। প্রায় ঘণ্টাখানিক ওভাবেই কেটে যাওয়ার পর পুজো সমাপ্ত হয়। রথিন দেখে ঠাকুরদাদা উঠে বট গাছটার দিকে এগিয়ে যান। তারপর সেই ভয়ঙ্কর দর্শন পাথরে মুন্ডুটার কাছে গিয়ে একটা জ্বলন্ত প্রদীপ রেখে হাত জোর করে প্রণাম করেন। তারপর রথিনের কাছে ফিরে তার হাত ধরে তুলে বলেন, চলো এবার ফেরা যাক। আর হ্যাঁ, আগামীকাল নিজের বাড়িতে ফিরে যেও। রথিন ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানালো। পথে যেতে যেতে মূল্যায়নের কাছে রথিন শুনল তাকে নাকি পুরো একদিন পরে এই গাছের তলায় খুঁজে পাওয়া গিয়েছে। কুমুদের খুবলে খাওয়া মৃতদেহটা পাওয়া গিয়েছে জামালের কবরের পাশে। রাতুল আর বিপ্লবের মৃতদেহ কবরস্থানের পিছনের দিকে জলার ধারে পেট ফুঁড়ে নাড়ি ভুড়ি বার করা অবস্থায় পাওয়া যায়।
এইসব প্রত্যন্ত গাঁগঞ্জে পুলিশ অনেক দেরি করে আসে। তাছাড়া গায়ের সাধারণ মানুষগুলো কেউই পুলিশের ঝামেলায় পড়তে চায় না বলে গায়ের লোকজন দল বেঁধে এসব অপঘাতে মরে যাওয়া মৃতদেহগুলোকে আর ফেলে রাখে না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সৎকার করে ফেলে। সবটা শোনার পর রথিনের কিন্তু আর ভাববার মতো মানসিকতা থাকে না। তার গা ক্রমেই গলিয়ে উঠতে থাকে। কোনো ক্রমে মূল্যায়নদের বাড়ি পৌঁছে নতুন জীবন ফিরে পায় যেন সে। রাতের খাওয়া দাওয়া শেষ হলে পর মূল্যায়নের মুখে শোনে তাদের সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছিল। মূল্যায়ন বিছানার এক পাশে বসে বলতে শুরু করলো। আরে তোরা অনেক বলেছিস ভূত প্রেত এসব ফালতু কথা, সেটা সহ্য করে নিয়েও ছিলাম, কিন্তু আমার দাদুর পুঁথিপত্র সমস্ত দেখেও তোদের বিশ্বাস হয়নি যে প্রেত সাধনা ভূত সাধনা এইসব বলে কিছু আছে। তোদের কাছে ওগুলো কেবল একটা গল্প কথা, কি তাই তো? কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু কিছুটা হলেও তোর কথায় বিশ্বাস করেছিলাম। তবুও তুই আর কুমোদ আমাদের তিনজনের পিছনে লুকিয়ে গিয়েছিলিস। তোকে আর কুমোদকে বিপ্লব কবরস্থানের বাইরে লুকিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, কারণ আমি যদি কোনো রকম কিছু সাজিয়ে তোদের বিশ্বাস করানোর চেষ্টা চালাই, কি তাই তো? কিন্তু আমি বিপ্লব আর রাতুলকে বলেছিলাম, ওরা শোনেনি। ওরা কলকাতা থেকেই প্ল্যান করে এসেছিল। যেহেতু তোর গ্রাম, তোর চেনা লোকজন দিয়ে তুই ভৌতিক কিছু তাদের দিয়ে ঘটাতে পারিস বলেই ওরা আমাদের দুইজনকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছিল। কথা ছিল যদি কাউকে পালাতে দেখি তাহলে আমরা দুজন তাকে ধরে ফেলি, আর তুই যে ভূত আছে বলে মিথ্যে কথা বলেছিলিস সেটাই প্রমাণ করার জন্যই আমাদের প্ল্যানটা। তাহলে শোন, জামাল ছিল আমাদের এই বাড়ির গাড়ির ড্রাইভার। সে বেঁচে থাকলে তোদের গরানডাঙ্গা স্টেশন থেকে 1.5 ঘন্টা ধরে এত দূর আর ভ্যান রিক্সায় চেপে কষ্ট করে আসতে হতো না। গাড়ি নিয়ে তাকে পাঠিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু দিন 5 আগে সে মারা গেছে। কি করে জানিস? গোখরো সাপের কামড়ে। ঠাকুরদাদা পাশে দোলমাডিতে একজনের বাড়িতে অমাবস্যায় পৌষকালীর পুজো দিতে যাবেন বলে জামালকে সন্ধ্যেবেলায় গাড়ি বার করতে বললে সে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ি আর স্টার্ট নেয় না। আসলে শীতকালে ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় তো, তাই এটাই স্বাভাবিক। অনেক চেষ্টা করে যখন গাড়ি স্টার্ট নেয় না, তখন রেডিয়েটরে জল আছে কিনা দেখতে গিয়ে দেখে তার ভিতরে একটা কি যেন আটকে আছে। হাত দিয়ে টেনে বার করতে গিয়েই জামাল সঙ্গে সঙ্গে গোখরোর ছোবল খেয়ে একেবারে পটলডাঙ্গার টিকিট কাটে। ওঝা গুনিন এসে জল পোড়া ঝাড়ফুঁক করে বিষ নামাতে পারেনি। শেষকালে তাকে নিয়ে গিয়ে ওই কবরই দেওয়া হয়। আমি সেই সুযোগের পরনের জামাটাকে ছিঁড়ে নিজের কাছে রেখে দিই, কারণ ওর জিনিস যে কি কাজে লাগবে সে আমার আগে থেকেই জানা ছিল। এরপর তোদের ফোন করে এখানে ভূত দেখাবো বলে আসতে বলে দিই। বিশ্বাস কর, তোদের জন্য আমার কোনো রকম কোনো শোকতাপ নেই। কেন জানিস? কারণ একটা বিরাট অপমান আমি মনের মধ্যে পুষে রেখেছিলাম এই এতদিন, এতগুলো বছর ধরে, আর সেই অপমানের শোধ নিতেই তোদের ডেকে এনেছিলাম। তবে হ্যাঁ, যা ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলো আমার কিন্তু কোনো কারসাজি নয়, ওটা প্রকৃতির নিয়ম। বলতে পারিস তোদের মতো নাস্তিকদের উপর প্রকৃতির একটা প্রতিশোধ মাত্র। তুই যে বেঁচে ফিরবি সেটা ভাবতেও পারিনি। নেহাত আমার ঠাকুরদাদা তোদের খোঁজ করার জন্য গরজ করছিল বলে তাকে নিয়ে তোকে খুঁজতে বেরিয়েছিলাম। বাকিদের মৃতদেহের খবর তো গায়ের লোকেরাই দিয়ে দিয়েছিল, কিন্তু তোকে খুঁজতে গিয়ে ঠাকুরদাদার চোখে পড়ে ওই হারিঝি চণ্ডীর থানের বট গাছটার দিকে। শিগগিরই চল, শিগগিরই, নাহলে তোর বন্ধুকে আর বাঁচাতে পারবো না। গাছটাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল নাকি সব প্রেতের দল। আমি আবার ওইসব দেখতে পাই না, কিন্তু ঠাকুরদাদা দেখতে পান, আর সেটা দেখেই তিনি দূর থেকে চিৎকার করে ভূত প্রেত তারণ মন্ত্র বলতে বলতে এগিয়ে যান। তারপর গাছতলায় গিয়ে কাঠকুটো দিয়ে ধুনি জ্বালিয়ে তিনি হারিজি চণ্ডীর পুজো করেন। কিন্তু তুই জামালের জামা ছিঁড়ে এমন কি করেছিলিস যে সে সত্যি মরে গিয়ে ভূত হয়ে এসে আমাদের সকলের পিছনে পড়েছিল? এমন একটা মন্ত্র আছে, সেটা সদ্য মৃত ব্যক্তির যে কোনো জিনিসের উপর পড়লে সে প্রেতরূপ ধরে আবির্ভূত হয়। পুঁথি পড়ে সেটা জেনে আমার বিশ্বাস হয়নি, তবে গতকাল রাত্রে সেটা যে সত্যিই হয়েছে সে কথা আমি বলতে পারি। সেটা আবার কি মন্ত্র? আরে প্রেত জাগানোর মন্ত্র।
তবে খুব সাবধান, এটাকে কোনো কবিতা বা গান বলে মনে করিস না যেন, তাহলেই ভুল করবি। মূল্যায়ন বিছানা থেকে নেমে ঘরের বাতি নিভিয়ে পুবের জালনাটা খুলে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। একটা কুয়াশা মাখানো শীতল ঠান্ডা হাওয়া ঘরের ভেতর প্রবেশ করে। কিরে, লাইট অফ করলি কেন? চুপ, শুধু চুপ করে বসে থাক। আমি বলা না অবধি তুই কোনো কথা বলবি না। রথিন আর কিছু বলতে সাহস পায় না। সে কেবল কম্বলটাকে নিজের গায়ে ভালো করে মুড়িয়ে নিয়ে চুপচাপ বসে থাকে। মূল্যায়ন একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের এক কোনায় রাখা একটা টেবিলের উপর রেখে ধীরে ধীরে এগিয়ে যায় জানলার কাছে। মোমবাতির অস্পষ্ট আলোতে ঘরটায় কেমন যেন একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। বাইরে ঘন কুয়াশায় ঢাকা নিশুতি রাত্রির অন্ধকার। সে অন্ধকারের দিকে চেয়েই মূল্যায়ন এবার দুই হাত জোর করে তীব্র কণ্ঠস্বরে উচ্চারণ করতে শুরু করল। মূল্যায়নের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সেই ভয়ানক প্রেত আহ্বান মন্ত্রটা। ওং নমো শ্মশানেশ্বর প্রেতমেকং সাধয় নমোই নমো। ওং নমো শ্মশানেশ্বর প্রেতমেকং সাধয় নমোই নমো। ওং নমো শ্মশানেশ্বর প্রেতমেকং সাধয় নমোই নমো। ওং নমো প্রেতরাজ মামেকং প্রেত সমম কুরুতে নমো নমো। ওং নমো প্রেতরাজ মামেকং প্রেত সমম কুরুতে নমো নমো। ওং নমো প্রেতরাজ মামেকং প্রেত সমম কুরুতে নমো নমো। তিনবার উচ্চারণ করতেই ঘরের ভিতর জ্বলতে থাকা মোমবাতিটা হঠাৎই যেন নিভে গেল। তার সাথে সাথে বাইরের অন্ধকারের বুক চিরে শোনা গেল একটা বিকট পৈশাচিক হাসির শব্দ। শব্দটা যেন বাতাসে ভর করে ভেসে আসছে। এরই মধ্যে ঘরের ভেতরে একটা গুমোট ভাব শুরু হয়েছে। রথিনের বুক কেঁপে উঠল। জানলার পাল্লা দুটো ঠকঠক করে নড়তে আরম্ভ করেছে। মূল্যায়নের মুখে ফুটে উঠছে একটা মুচকি হাসি। কোত্থেকে একটা খটখট শব্দ হতে শুরু হয়েছে। রথিন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মূল্যায়নের দিকে। রথিনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মূল্যায়ন বলে, তোর ক্যামেরাটা কোথায় রথিন? জানি না। কেন? কিরে, ভূতের ছবি তুলবি না? গতকাল তো খুব বলেছিলিস যে ভূতের দেখা পেলে ছবি তুলে ফেসবুকে আপলোড করবি। তা কোথায় তোর সেই ডিএসএলআর ক্যামেরাটা? কিন্তু কোথায় সেই তোর? এই যে ডাকলাম, আর সে দূর থেকে তার উপস্থিতি জানান দিল, সেটা শুনতে পারলি না? কি এখনো বিশ্বাস হচ্ছে না? দেখ, তুই আর কি করছিস? আমাকে ভয় দেখাতে কিছু একটা করেছিস। আমি জানি এইসব তোর। তাই নাকি? তাহলে কবরস্থান থেকে গতকাল রাতে পালিয়ে এলি কেন? সেখানে দাঁড়িয়ে থাকলেই তো তার সাক্ষাৎ পেতিস, যেমন বিপ্লব, রাতুল, কুমোদরা পেয়েছিল। তুই কি জানিস এই ঘরেই এখন তিনি উপস্থিত হয়েছেন? খাটের নিচ থেকে যে শব্দটা আসছে ওটা তিনিই করছেন। জানলায় শব্দ করে তিনি বুঝিয়েছেন তার ঘরে ঢোকার উপস্থিতি। তিনি আবার কে? জামাল এসেছে। তুই ঘরের লাইট জ্বালা। আমি আরো অন্ধকার সহ্য করতে পারছি না। তোর সব নাটক আমি বুঝে গেছি। সাহস থাকলে আলো জ্বালা। তাহলে আর তাকে ডাকলাম কি করতে? হ্যাঁ, আরে আলো জ্বালিয়ে দিলে যে সে যে থাকতে পারবে না রে, চলে যাবে। তুই আমার পা দুটো চেপে ধরে আছিস কেন? ছেড়ে দে আমাকে। মূল্যায়ন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এখনো বলছি ছাড় আমাকে।
আর এত ঠান্ডা তোর হাত, কি বিভৎস পচা দুর্গন্ধ তোর গা থেকে বেরিয়ে আসছে। ওহ, অসহ্য। আমি কিন্তু তোর বিছানায় বমি করে ফেলবো এক্ষুনি। আমি তোকে ধরে রেখেছি কোথায় রে? আমি তো জানালার সামনেই দাঁড়িয়ে আছি। তোকে যে ধরে রেখেছে সে হলো আমাদের বাড়ির ড্রাইভার জামাল। তাকে তুই অনুভব করতে পারবি, কিন্তু দেখতে পারবি না। কি এখন ভূতে বিশ্বাস হচ্ছে? আমার গলা, আমার গলা ছাড়। প্রেত সাধনা বুঝতে পারলি? 3-3টে মানুষের কলিজা ওকে খাওয়াবো বলেই তোদের ডেকে নিয়ে এসেছিলাম। না হলে যে আমার প্রেত সাধনা সম্পূর্ণ হতো না রে। নিয়মই আছে, প্রেত তোর ডাকে সাড়া দিলে তাকে প্রথমে মাংস খেতে দিতে হয়। পাঠার কলিজা বুঝেছিস? প্রথম দিন ওকে পাঠার কলিজা খাইয়েছি। গতকাল বিপ্লব, কুমোদ আর রাতুলের কলিজা খাইয়েছি। আর আজ আমার সাধনার শেষ দিন, তাই আজ ডেকেছি তোর কলিজাটাকে খাওয়াবো বলে। এই সময় ঘরের দরজায় কড়াঘাত পড়ে। তার সাথে ভেসে আসে বিশ্বম্বর ভট্টাচার্য মশায়ের কণ্ঠস্বরে চিৎকার। মূল্যায়ন, মূল্যায়ন, দরজা খোল, দরজা খোল বাবা, দরজা খোল। মূল্যায়ন, বন্ধ কর, বন্ধ কর এইসব। মূল্যায়ন, মূল্যায়ন, খোল বাবা, খোল। নাস্তিকের শাস্তি হচ্ছে। তুমি চলে যাও, আমাকে আমার সাধনায় সিদ্ধি লাভ করতে দাও দাদু। কিন্তু কিন্তু এভাবে যে প্রেত সাধনা করে সিদ্ধি লাভ করা কখনোই সম্ভব নয় রে। ওভাবে করলে উল্টো ফল হবে, তোর নিজের ক্ষতি হবে। আমার কথা শোন মূল্যায়ন। মূল্যায়ন নিজের সিদ্ধান্তে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। এবার ঘরের বাইরে থেকে হইচইয়ের একটা শব্দ শোনা যায়। তার সাথে হ্যারিকেনের বাতির আলো দরজার নিচের ফাঁক গলে ঘরে এসে খানিকটা পড়ে। কারা যেন দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে। দরজাটা এই বুঝি ভেঙে পড়ে। রথিন অনুভব করে তার সমস্ত শরীরটা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। হাত পা ছড়িয়ে সে চিত হয়ে শূন্যে উঠে যাচ্ছে। মূল্যায়ন কেবল তার প্রতিহিংসার পরিণতি দেখতে চেয়ে আছে শূন্যে ভেসে থাকা রথিনের সেই নিথর হয়ে যাওয়া শরীরটার দিকে। অস্পষ্ট হলেও বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে রথিনের মৃত্যু হতে আর বোধহয় কয়েক মুহূর্তই বাকি। তারপর তার শরীরটাকে এক ঝটকায় দুমড়ে মুচড়ে দিয়ে তার বুক চিরে কলিজাটা বার করে খেয়ে তৃপ্তি পেলেই জামালের এই প্রেতাত্মা তার অভীষ্ট সাধন করতে পারবে। কিন্তু সেই সময় হঠাৎ করে ঘরের দরজাটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। হ্যারিকেন বাতি নিয়ে এক গাদা লোক ঘরে প্রবেশ করতেই মূল্যায়ন একটা আর্তচিৎকার করে ওঠে। রথিনের শরীরটা অচৈতন্য অবস্থায় শূন্য থেকে বিছানায় খসে পড়ে। এবার মূল্যায়নের শরীরটা শূন্যে উঠে ঘরের সিলিং ছুঁয়ে আবারও উল্টো হয়ে মাথাটা সমেত তার সমস্ত শরীরটা ঘরের মেঝেতে সশব্দে এসে পড়ে। তার সাথে সাথেই মূল্যায়নের ঘাড় ভেঙে তার সমস্ত শরীরটাই নিথর হয়ে যায়। বিশ্বম্বর মশাই ছুটে গিয়ে মূল্যায়নের দেহটার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। কান্নায় ভেঙে পড়েন তিনি। তার আর যে কিছুই করার নেই
সেটা তিনি বুঝতেই পেরে গিয়েছিলেন। বাড়ির সমস্ত লোকজন তাকে ধরাধরি করে ঘরের এক পাশে নিয়ে গিয়ে বসান। রথিনের চোখে মুখে জলের ছিটে পড়তেই জ্ঞান ফেরে এবার তার। সে ভয়ার্ত দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থাকে, তারপর কান্নার শব্দ পেয়ে ধরফর করে বিছানায় উঠে বসে। ঘরের মধ্যে বিশ্বম্বর মশাই ছাড়াও অচেনা সব লোকের ভিড় দেখে সে কতকটা আঁতকে ওঠে। হঠাৎই নজর পড়ে মূল্যায়নের মৃতদেহটার উপর। কি হয়েছে ওর? কি করে এমন হলো? রথিন কিছুই বুঝে উঠতে পারে না। এই সময় বিশ্বম্বর মশাইয়ের কয়েকটা কথা ভাষা ভাষা ভাবে তার কানে আসে। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, কতবার বলেছিলাম পুজো আচ্ছা কর, তোর ভালো হবে, কিন্তু কিছুতেই আমার কথা শুনল না। আমারই ভুল হয়েছিল ওকে ছোটবেলা থেকেই আবার তন্ত্র সাধনার গল্পগুলো শোনাতাম, আবার পুঁথিগুলো দেখাতাম। বড় হয়ে ও যে তন্ত্র সাধক হবে সেটা বুঝতেও পারিনি। আমার পুঁথিপত্র সমস্ত কিছু আমার অবর্তমানে ঘাটাঘাটি করে আজ সে প্রেত সাধনা করতে গিয়েছিল। যে সাধনার নিয়মই জানলি না, সেই সাধনা করতে গিয়ে নিজের 3 বন্ধুর সাথে নিজেও মরলি। হে ভগবান, এই কি পাপের শাস্তি দিলে আমায়? এখন পাপের শাস্তি দিলে? রথিনের চোখ জলে ভরে এলো। পাড়া প্রতিবেশীরা ধরাধরি করে বুঝিয়ে ঠাকুরদাদাকে ঘরের বাইরে নিয়ে যায়। রথিনকেও বাইরে নিয়ে গিয়ে বসানো হলো ঠাকুরদাদার পাশে। রথিনকে দেখে বিশ্বম্বর মশাই খানিকটা ধাতস্থ হয়ে বললেন, তুমি বাছা বাড়ি ফিরে যাও। আমি চাই না তোমারও কিছু একটা হয়ে যাক। মূল্যায়ন আজ এই গায়ে যে বিভীষিকাকে জাগিয়েছে, তার প্রকোপ থেকে বাঁচতে চাইলে কাল সূর্য ওঠার আগেই ফিরে যাও। আগামী অমাবস্যা না আসা অবধি এই গায়ের কত যে মানুষ এই প্রেতের শিকার হবে তা জানা নেই। কারণ আমি তাদের নিজের চোখে দেখেছি। মূল্যায়ন শুধু একজনকে জাগায়নি, নিজের অজান্তেই জাগিয়ে তুলেছে নরকের সমস্ত প্রেত সমেত হিংস্র নরঘাতক সাপদের। তুমি পালিয়ে যাও বাছা, তুমি পালিয়ে যাও। রথিন কেবল ঘাড় নেড়ে সম্মতি জানায়, কিন্তু তখনও তার মনের মধ্যে কেবল একটাই প্রশ্ন খেলা করছে, এই সবই কি তাহলে সাজানো নাটক, যার সাথে জড়িয়ে আছে শুধুমাত্র মূল্যায়ন নয়, এই বিশ্বম্বর মশাই সহ সমস্ত পাড়া প্রতিবেশীরা? হতে পারে এই জামাল লোকটিও কোনো প্রেত নয়, সবই তাদের সাজানো। আদেও এই জামাল বলে ওদের বাড়িতে আগে কোনো ড্রাইভার ছিল কিনা তারও তো ঠিক নেই। আসলে শহরের মানুষগুলোকে খুব সহজেই এই ভূতের নাটক দেখিয়ে ভয় দেখানো যায়। শহরে গিয়ে তারা যেন মানুষের ভিতরে ভূতের এই ভয়টাকে, এই অন্ধবিশ্বাসটাকে জিইয়ে রাখতে পারে, সেটারই ব্যবস্থা করে আর কি। কিন্তু তার বাকি 3 জন বন্ধু, বিপ্লব, রাতুল, কুমোদ, এরা কি তবে আদেও মারা গিয়েছে, নাকি ওদের মৃত্যুটাও নাটক? কোথাও লুকিয়ে রয়েছে ওরা? তাহলে কি হাড়িঝি চণ্ডীর থানে যখন ও পুরো একটা দিন অজ্ঞান হয়ে পড়েছিল তার ভেতরে কিছু হয়েছে? কে কোথায় ছিল সেই সময় তার কোনো খবরই তো রথিনের কাছে ছিল না। তার মানে এই সমস্ত ঘটনা মিথ্যে নাটক ছাড়া আর কিছুই না। সত্যিটাকে গোপন করতে রথিনের ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু সকলে লুকিয়ে রেখে দিয়েছে। রথিন মনে মনে ভাবে একবার সে কলকাতায় ফিরে যাক,
তারপর এই দমদমা গাঁয়ের সব কটার নামে পুলিশের ডায়েরি সে করবেই। এইসব কিছু ভাবনার মধ্যে রথিনের সামনে দিয়ে মূল্যায়নের নিথর দেহটাকে সাদা চাদর দিয়ে ঢেকে কয়েকজন মিলে বাড়ির বাইরে নিয়ে চলে গেল। বিশ্বম্ভর বাবু সমেত বাড়ির বাকি মেয়েরা তখন সকলে হাউ হাউ করে কেঁদে চলেছে। রথিন মনে মনে ভাবে, নাটকটা তার মানে সকলে জমিয়েই করতে শিখে গিয়েছে। ব্যাস, এই অবধি যা মনে আছে। তারপরের ঘটনা আর মনে নেই, কারণ আমি গল্পটার শেষ অংশটুকু যখন লিখছিলাম তখন আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি বেশিরভাগ সময় রাতের দিকেই গল্প লিখতে ভালোবাসি। সেই দিনটাতেও তাই লিখছিলাম। সেদিন বোধ হয় রাত 1টা কি 1:30 হবে। হঠাৎই আমার বাড়ির ছাদে কারোর যেন চলাফেরার শব্দ পেলাম। বাড়ির দোতলার একটি ঘরে আমি থাকি। পাশের ঘরটায় বাবা মা থাকেন। নিচতলাটা ভাড়া দেওয়া ছিল একটি ফ্যামিলিকে। তারা সচরাচর ওপরে আসে না, বিশেষ করে রাতের বেলাতে তো নয়। তাই ভাবলাম চোর টোর এসেছে বোধ হয়। খুব ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে ছাদের সিঁড়ি বেয়ে উঠে সেখানকার দরজা খুলে দুম করে ছাদের লাইটটা জ্বালিয়ে দিলাম। তবে আশ্চর্য ব্যাপার, কোথাও কিন্তু কেউ ছিল না। পুরো ছাদে এক চক্কর মেরে যখন দোতলার সিঁড়ির দরজা বন্ধ করে নামতেই যাব, তখন হঠাৎই আমার ঘাড়ের কাছে কারোর যেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ অনুভব করলাম। তৎক্ষণাৎ পিছনে ফিরে আমি দেখতেই যাব, ঠিক সেই সময় একটা প্রচণ্ড জোরে ধাক্কা অনুভব করি। পর মুহূর্তেই আমি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে চলে আসি নিচে। মুহূর্তের মধ্যে জ্ঞান হারাই আমি। যখন চোখ খুলি তখন দেখলাম আমার বাবা মা আত্মীয়রা সবাই আমার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। জ্ঞান ফিরতেই শুনলাম আমি নাকি 3 দিন ধরে অজ্ঞান হয়েছিলাম। আমার স্পাইনাল কর্ডের 4টে ডিস্ক গুঁড়ো হয়ে গিয়েছে। 2 পায়ের মালাই চাকির অবস্থাও নাকি একই রকম। সব মিলিয়ে আমার শরীরে 14 থেকে 15টা হাড় ভেঙে গিয়েছে। ডাক্তারের কথা অনুযায়ী আমাকে নাকি বাকি জীবনটা হুইল চেয়ারেই বসে কাটাতে হবে। সেই সময়টাই আমার সমস্ত শরীরে যে কি ব্যথা অনুভূত হচ্ছিল সেটা বোধহয় আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। ডিরেক্টর গৌতমবাবু আমার এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেও এসেছিলেন তিনি। অনেকদিন ধরেই উনি আমার লেখা একটা উপন্যাস চাইছিলেন। তো সেই সময়ে আমার এই মন্তর গল্পটা পড়তেই একেবারেই বলে দিলেন ওটা দিয়ে নাকি একটা দারুণ থ্রিলার ফিল্ম তৈরি করবেন। শেষটুকু লেখা বাকি আছে শুনে বলেছিলেন শুটিং চলতে চলতে গল্পের বাকি অংশটা আমাকে শেষ করতে হবে। আর সেই কাজটা করা নাকি আমার পক্ষে কোনো ব্যাপারই না। ফলে আর দেরি না করে উনি যত তাড়াতাড়ি সম্ভব শুটিংয়ের কাজ শুরু করবেন। কিন্তু লেখাটা আর শেষ করতে পারিনি। শুটিং শুরুর দিন থেকেই সেই যে দুর্ঘটনা শুরু হলো, ব্যাস সব শেষ হয়ে গেল। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, সেদিন রাতে আমাকে ধাক্কাটা কে দিয়েছিল সেটা কিন্তু আজও উদ্ধার করতে পারিনি। আমার এখনো মনে আছে সে রাতে আমি 2টো শক্ত হাতের স্পর্শ আমার এই ঘাড়ের কাছে অনুভব করেছিলাম। তবে ওইটুকুই যা মনে আছে। সেই দিন দুর্ঘটনার রাতে ছাদে উঠবার ঠিক আগের মুহূর্তে, মানে যখন ভেবেছিলাম ছাদে গিয়ে দেখব, সেই সময় পরে লিখতে ভুলে যাব এই ভেবে মন্ত্র দুটোকে আমি মনে মনে 2বার মুখস্থ করে নিয়েছিলাম। তোমরা শুনবে নাকি মন্ত্র দুটো? শুনবে?
শোনো তবে। ওম নমঃ শ্মশানেশ্বর প্রেতমিকং সাধং নমো নমঃ। ওম নমঃ প্রেতরাজ মমেকং প্রেত সমকুরুতে নমো নমঃ। ওম নমঃ শ্মশানেশ্বর প্রেতমিকং সাধং নমো নমঃ। ওম নমঃ প্রেতরাজ মমেকং প্রেত সমকুরুতে নমো নমঃ। তবে কি এই মন্ত্র দুটো উচ্চারণ করার জন্যই আমি আমার সাথেও আপনারা শুনছিলেন তন্ময় মুখার্জির কাহিনী প্রেত মন্তর। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা। তাই ভালো কিংবা খারাপ যেমনটাই লাগুক, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন। আজকের গল্পের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূত আর নেশি। আজ এই পর্যন্ত। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।